একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের জন্য আগামীকাল শুক্রবার তাদের দলীয় প্রধান খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে একটি সুনির্দিষ্ট প্রস্তাব দেবেন। নির্বাচন কমিশন গঠনে ক্ষমতাসীন আওয়ামী লীগকে গত কয়েক মাস ধরেই নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে বলছে বিএনপি, কিন্তু আওয়ামী লীগ বলেছে সংবিধান মোতাবেক নির্বাচন কমিশনারদের নিয়োগের এখতিয়ার রাষ্ট্রপতির এবং এ নিয়ে আওয়ামী লীগ বিএনপি আলোচনার কোনো সুযোগ নেই। গত দফায় 2012 সালেও রাষ্ট্রপতি সব দলের সঙ্গে আলোচনা করেই নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি গঠন করেছিলেন, কিন্তু সেবার খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দিয়ে সাক্ষাৎ করলেও নির্বাচন কমিশন নিয়ে কোনো কথা বলেননি, বরং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার কথাই আবার জানিয়ে এসেছিলেন। কিন্তু বিএনপি প্রধান গত বছরের মাঝামাঝি থেকেই তত্ত্বাবধায়ক সরকারের বদলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কথা বলতে শুরু করেছেন। এই দুইয়ের মধ্যে তফাৎ কি তা বিএনপির তরফে পরিষ্কার করা না হলেও দলটির ঘনিষ্ঠ সুশীল সমাজের অনেক প্রতিনিধির ভাষ্য অনুযায়ী নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন, নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ করা হলে দলীয় সরকারের অধীনেও নির্বাচন হতে পারে, সেটাই হয়তো এর মাধ্যমে ইঙ্গিত করে থাকতে পারেন বিএনপি নেত্রী। নির্বাচন কমিশন গঠন নিয়ে খালেদা জিয়ার সুনির্দিষ্ট প্রস্তাব পেশকে তাই অনেকেই 2019 সালের নির্বাচনে বিএনপির অংশগ্রহণের আভাস হিসেবে দেখতে চাইছেন। কিন্তু নির্বাচন কমিশন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা নয়, স্পষ্ট এই কথা জানিয়ে দেওয়া এবং বারবার চেষ্টা সত্ত্বেও ঘরের বাইরে 7ই নভেম্বরের সমাবেশের অনুমোদন না মেলার পর বিএনপির রূপরেখা বিবেচনা করার কোনো সম্ভাবনা কি আসলেই আছে বিএনপি বিহীন নির্বাচনে ক্ষমতায় আসা দল আওয়ামী লীগের? আর কি নতুন ফর্মুলাই বা হাজির করছে বিএনপি? এসব নিয়ে আলাপ করতে রাজকাহনে স্টুডিওতে এসেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিকুজ্জামান রতন। স্বাগত আপনাদের তিনজনকেই। আমি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আপনাকে দিয়েই যদি শুরু করি। স্থায়ী কমিটির বৈঠকও চলছে আপনাদের এখন, রূপরেখা শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে একটা মত বিনিময় করছেন বেগম খালেদা জিয়া, কিন্তু গত কদিনের সংবাদ মাধ্যমের যে খবর তাতে একটি শীর্ষ নেতৃবৃন্দের একটি দল বেশ কিছুদিন ধরেই এই বিষয়টি নিয়ে কাজ করছেন এবং কিছু সুনির্দিষ্ট প্রস্তাবের কথা এসেছে এমনকি সংবাদ মাধ্যমে। আপনি যদি একটু বলতেন আপনারা কি শুনছেন, আপনি কি জানেন? আপনাকে ধন্যবাদ। এই প্রসঙ্গে আমি যতটুকু বলতে চাই, যতটুকু আমার কাছে তথ্য আছে এবং যতটুকু এই মুহূর্ত পর্যন্ত বলা সম্ভব সঙ্গত কারণে, যেহেতু আগামীকাল দলীয় চেয়ারপারসন তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে এটা জানাবেন। বিএনপির এই রূপরেখায় আগামী নির্বাচনের আগে সুষ্ঠু নিরপেক্ষ একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনের প্রস্তাবনা যেমন থাকবে, তেমনি ভবিষ্যতে স্থায়ী একটি রূপরেখা নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রতি মেয়াদ শেষে আবার নতুন করে আলোচনায় বসতে না হয়, সেরকম একটি স্থায়ী রূপরেখার বিষয়ও থাকবে। এবং একই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না, এই বক্তব্য জোরে সোরে থাকবে। তার সঙ্গে থাকবে এটাও, তাহলে নির্বাচন কমিশন নিয়ে আপনাদের মাথা ব্যথা কেন? কারণ আওয়ামী লীগ তো বলেই দিয়েছে নির্দলীয় মানে তত্ত্বাবধায়ক সরকার হবে না। কি করবেন জিজ্ঞেস বলে নেই, তারপরে বলে। আরেকটি জিনিস থাকবে, সেটা হলো যে এই নির্বাচনে, আগামী নির্বাচনে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্দলীয় সরকারের যে রূপরেখা, সেই রূপরেখার বাইরে কোনো নির্বাচন হলে পরে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব কিনা এ ব্যাপারেও পরিষ্কার বক্তব্য থাকবে। এখন আপনি যেটি আমাকে বলেছেন যে তাহলে নির্বাচন কমিশন নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? নির্বাচন কমিশন নিয়ে মাথা ব্যথা এই কারণে, আপনি এই অনুষ্ঠান শুরুর আগে আপনার প্রারম্ভিক বক্তব্যে দেখিয়েছেন যে 2012 সনে মহামান্য রাষ্ট্রপতি তৎকালীন যিনি ছিলেন জনাব জিল্লুর রহমান সাহেব, ওনার সঙ্গে বিএনপির প্রতিনিধি দল দেখা করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এবং সেখানে বিএনপি কি বলেছে আর কি বলেনি সেটা তো একমাত্র রাষ্ট্রপতিরই জানার কথা, আওয়ামী লীগের কোন নেতা সেটা জানার কথা না। কিন্তু বেরিয়ে এসে বিএনপি নেতৃবৃন্দই বলেছিলেন যে তারা নির্বাচন কমিশন নিয়ে কোনো কথা বলেননি, কারণ নির্বাচন কমিশন তাদের মাথা ব্যথা নয়, তারা তত্ত্বাবধায়ক সরকার চায়। তত্ত্বাবধায়ক সরকার চায়, কিন্তু মহামান্য রাষ্ট্রপতির কাছে যে কথা বিএনপি বলেছে সেটা তো আওয়ামী লীগের নেতাদের জানার কথা না। আওয়ামী লীগ নেতারা তো জানেন না, সংবাদ মাধ্যম জানেন, কারণ বিএনপি নেতারা তাদের বলেছে। বিচ্ছিন্নভাবে কেউ বলতে পারে, কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে কি কথা হয়েছে সেটা কিন্তু বলেননি। আপনার ধারণা কি কথা হয়েছিল? আমার ধারণা যে কথাই হোক, আমার পয়েন্ট হচ্ছে অন্য জায়গায়, যে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে
একটি বৃহৎ দলের প্রধান দেখা করেছেন তার নেতৃবৃন্দের সহ, সেখানে রাষ্ট্রপতির সঙ্গে কি বলেছেন আর তো রাষ্ট্রপতির অফিসই জানবে, কারণ তিনিই তো সাংবিধানিক প্রধান। তিনি আরেকটি দলের কাছে সেই নিউজটি লিক হবে কি করে? দলের কাছে না, সংবাদ মাধ্যমের সঙ্গে বিএনপি বলেছে না, সংবাদ মাধ্যমের সঙ্গে এরকম কথা কেউ বললে বিচ্ছিন্নভাবে বলে থাকবেন। আমার যতদূর জানা আছে ওই সুনির্দিষ্ট ব্যাপারই তারা বলেছেন, আমরা মহামান্য রাষ্ট্রপতিকে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি, এমনটি বলা হয়েছে। কিন্তু সেখানে এই যে নির্বাচন কমিশন সম্পর্কে নয়, শুধু নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এমন সুনির্দিষ্ট করে সেখানে বলা হয়নি। তবে আমার মনে হয় যে আগামীকাল কি এটা খোলাসা হয়ে যাবে, আর খোলাসা হলে পরে সেটা নিয়ে বাংলাদেশের একটি অত্যন্ত বর্ধিষ্ণু রাজনৈতিক দল, যারা গণতন্ত্রের জন্য একসময় লড়াই করেছেন ইতিহাস বলে, আবার গণতন্ত্রকে হত্যাও করেছেন সেটাও ইতিহাস বলে, তারা এখন কোনটাকে বেছে নেবেন শেষ পর্যন্ত সেটা নির্ভর করছে তাদের উপরে। তবে সংবিধান অনুযায়ী যে বিষয়টি রয়েছে যে মহামান্য রাষ্ট্রপতির হাতেই এটার ক্ষমতা, এ কথাটি আওয়ামী লীগের নেতারা যারা বলছেন ঠিকই বলছেন, মহামান্য রাষ্ট্রপতির হাতেই ক্ষমতা। কিন্তু সেইখানে কিন্তু সার্চ কমিটি নামে কোনো শব্দ উল্লেখ নেই সংবিধানের কোথাও। সেটা মহামান্য রাষ্ট্রপতি তার ইচ্ছায় ওই নামে হয়তো দিয়েছেন বা সেভাবে করেছেন, কিন্তু সেইটার থেকে যে জিনিস যে উৎপাদন আমরা পেয়েছি, সেই উৎপাদিত ফসল তো রকিবউদ্দিন সাহেব এবং তার সঙ্গে নির্বাচন কমিশন। সেই নির্বাচনের নমুনা তো আমরা দেখেছি জাতীয় পর্যায়ে থেকে স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ পর্যন্ত। এখন সামনে দেখার অপেক্ষায় আছি এই যে আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির মতো অন্য জনপ্রতিনিধিদেরকে দিয়ে ওই ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় সরকারের নির্বাচনে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, জনগণের ভোটে হয়েছেন কি হননি এটা দেশবাসী সাক্ষী, সংবাদ মাধ্যম সাক্ষী, তারা আবার পরোক্ষভাবে ভোট দিয়ে জনগণের পক্ষ হয়ে তারা আবার জেলা পরিষদের নির্বাচনে প্রতিনিধি নির্বাচন করবেন, যেখানে ইতিমধ্যে সরকারের অংশ জাতীয় পর্যায়ে নিশ্চয়ই যাব। কিন্তু সার্চ কমিটি নিয়ে যে আপনি আপত্তির কথাটি বললেন, আপনাদের মূল আপত্তি কি সার্চ কমিটি গঠন করায় নাকি সার্চ কমিটিতে কারা থাকবেন? মানে আমরা যেটা শুনছি সেটা হচ্ছে রূপরেখাতে বেগম খালেদা জিয়া সেটাও দেবেন যে সার্চ কমিটিতে কারা সদস্য হবেন, যারা খুঁজে বের করবেন নির্বাচন কমিটি নিয়ে আমাদের আপত্তি না। আমি বলছি সার্চ কমিটি শব্দটি একটি উদ্ভাবিত শব্দ। সার্চ কমিটি সংবিধানের কোথাও লেখা নেই। সংবিধানে লেখা আছে রাষ্ট্রপতি এই সম্পর্কিত সবকিছু নির্ধারণ করা, এ সংক্রান্ত একটি আইন পাশ করা হবে। জি, সেই আইনটি 45 বছরও পাশ হয়নি এবং এখনো বিএনপিও সেই দাবি করছে না। না, বিএনপিও করছে না, মানে বিএনপিও করছে না যে আমরা এটা কি বলে আইন করব বা কিছু। কিন্তু বিএনপিরও উচিত ছিল যখন ক্ষমতায় ছিল তখন এই আইনটা করা, যেভাবে আওয়ামী লীগেরও উচিত ছিল, সেটা হয়নি। এটা সামগ্রিকভাবে আমাদের জাতীয় ব্যর্থতা। হ্যাঁ, রাজিকুজ্জামান রতন, আপনার কাছে যেতে চাই এই কারণে যে সেই 2012 সালে আপনারা মানে সিপিবি বাসদ তাদের পক্ষ থেকে যখন সাক্ষাৎ করা হয়েছিল রাষ্ট্রপতির সঙ্গে, সেটাও আসলে সংবাদ মাধ্যমের খবর, রাষ্ট্রপতি কাউকে জানাননি, নেতৃবৃন্দই বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে বলেছেন। তখন আপনাদের একটা সুনির্দিষ্ট দাবি ছিল বামপন্থী দলগুলোর, যে আপনারা এই আইনটি করার উপর জোর দিয়েছিলেন যে নির্বাচন কমিশন গঠনের আইনটি যাতে হয়ে যায়, যাতে আসলে 5 বছর পর পর কোনো সমস্যা না হয়। কাজে নির্বাচন কমিশন গঠন নিয়ে এবার আপনাদের ভাবনাটি কি সেটি যদি বলেন, এবং মানে এই আইনটি করা কতটা জরুরি, এবং রূপরেখা খালেদা জিয়া যে রূপরেখা দিতে যাচ্ছেন তার কাছে আপনার কি প্রত্যাশা? ধন্যবাদ এই বিষয়টা উত্থাপন করবার জন্য। আমরা বাসদ এবং সিপিবির পক্ষ থেকে অনেকগুলো প্রস্তাবের মধ্যে একটা প্রস্তাব দিয়েছিলাম যে নির্বাচন পদ্ধতিটার যদি সংস্কার না হয় তাহলে শুধু সার্চ কমিটির মাধ্যমে কি সার্চ করে বের করা হবে এবং যারা বের হবেন তারাই বা আমাদেরকে কি উপহার দেবেন সেটা নিয়ে আমরা তখনই সংশয় ব্যক্ত করেছিলাম। আমাদের একটা প্রস্তাব ছিল যে নির্বাচন পদ্ধতিটাকে পাল্টে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের একটা পদ্ধতির দিকে আমরা যেতে পারি। 2 নম্বর হচ্ছে নির্বাচন কমিশনকে স্বাধীন করার কথা। নির্বাচন কমিশন প্রায় অধীন হয়ে যাচ্ছে, মানে স্বেচ্ছায় সে অধীনতা বরণ করে নিচ্ছে, এবং তাতে করে নির্বাচন কমিশনগুলো আমাদের দেশে যত কমিশন করা হয় তার মধ্যে সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে মেরুদণ্ডহীন একটা কমিশনে পরিণত হয়ে যাচ্ছে বারবার। আমরা মনে করি নির্বাচন একটা গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ। এই নির্বাচনকে যদি সুষ্ঠুভাবে পরিচালনা করা না যায় সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয় গণতান্ত্রিক সংস্কৃতিটা, যেটা শুধু বাংলাদেশে নয় পৃথিবীর যেখানেই এই ধরনের নির্বাচনকে যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ করা না হয়। আজকে দেখুন আমেরিকার মানুষও কিরকম একটা হাহাকারের মধ্যে পড়েছে, কিংবা এর আগে ব্রিটেনেও ব্রেক্সিট করার পরে যারা ভোট দিল তারাও ঠিক বুঝতে পারলো না যে কি ভোট দিল, এবং ভোট দেওয়ার পরের দিনে বললো যে আমরা এটা তো চাই। সেখানে তো নির্বাচন কমিশন নিয়ে আমি বলছি যে তাহলে নির্বাচন পদ্ধতিটার মধ্যেই এই আলোচনাটা আসা উচিত যে
কি নির্বাচন হবে, কাকে নির্বাচন করবে, কোন মত কোন পথ, সেটা নিয়ে একটা যদি আলোচনার সুষ্ঠু পরিবেশ সমাজের মধ্যে না থাকে, তাহলে একটা কমিশন খাড়া করে দিলেই তা দিয়ে কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন নাও হতে পারে। আমরা এই জন্য বলেছিলাম নির্বাচনের আগে যাচাই এবং বাছাই করবার মতন একটা পরিবেশ সমাজের মধ্যে যেমন থাকা উচিত, নির্বাচন কমিশনটা গঠন করার ক্ষেত্রে তাকে স্বাধীন নির্বাচন কমিশন, শুধু তাকে স্বাধীনতা দিলেই হবে না, সেই স্বাধীনতাটাকে ধারণ করবার মতো একটা মর্যাদাও যেন থাকে, তার ইন্টিগ্রিটিটাও থাকতে হবে। ইন্টিগ্রিটি অফ দ্য ইলেকশন কমিশন, এটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিয়েছিলাম। এবং আমরা যেটা বলেছিলাম যে যে দলীয় অথবা নির্দলীয়, তার চেয়েও বড় কথা গণতান্ত্রিক পদ্ধতিটা অনুসরণ করা হবে কিনা। উপর থেকে নির্দেশের প্রভাবে যদি নির্বাচনটা হয়, তাহলে যত সৎ ব্যক্তি দেওয়া হোক, শুধু সৎ ব্যক্তি দিয়ে একটা ভালো নির্বাচন হতে পারে না। তার সঙ্গে আমরা প্রাতিষ্ঠানিক কাঠামোর ক্ষেত্রে বলেছিলাম যে ওসি সাহেব হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন, নির্বাচনের কয়েকদিন তিনি নির্বাচন কমিশনের অধীন হয়ে কি তিনি তার দায়িত্ব পালন করতে পারবেন। ডিসি সংস্থাপন মন্ত্রণালয়ের অধীন, তিনি যদি নির্বাচন কমিশন বলেন এই সময়টা তিনি নির্বাচন কমিশনের অধীন থাকবেন, তারপর তার পোস্টিং কোথায় হবে অথবা তার প্রমোশন অথবা ডিমোশন কি হবে, এটা নিয়ে যদি সমাধানটা কি? আমাদের সমাধান ছিল একটা স্বাধীন নির্বাচন কমিশন গঠন। কিভাবে ভাবছেন? মানে সেটা আমাদের কাঠামোটা এরকম ছিল যে আমাদের সংবিধানের একটা জায়গায় এরকম আছে যে নির্বাচন কমিশনটা এমনভাবে গঠন করতে হবে যাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন না হয় অথবা প্রেসিডেন্টের আজ্ঞাবহ না হয়। তা আমাদের কিন্তু ওই জায়গায় বাজেট, নির্বাচন কমিশনের বাজেট কে করছে? এখন সার্চ কমিটির মাধ্যমে কোন কমিটি সার্চ করে কি বের করছে? আমাদের বাংলাদেশে কিন্তু অতীতের দেশের একটা সার্চ কমিটি আছে। সেটা কি রকম? যখন দেশে খুবই অরাজক পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছিল, কোথাও কাউকে পাওয়া যাচ্ছে না শাসন করবার জন্য, তখন নাকি একটা হাতি পাঠিয়ে দেওয়া হয়েছিল। হাতি ঘুরে ঘুরে গিয়ে গোপালকে তুলে নিয়ে এসেছিলেন। গোপাল ছিল তখন পাল বংশের প্রতিষ্ঠাতা। তাহলে এটাকে আমরা বললে হাতি দিয়ে সার্চ কমিটি একটা হয়েছিল। এখন আমাদের হাতির মতো একটা অবয়ব তৈরি করে তা দিয়ে যদি এইরকম কোন একজন মানে কাউকে নিয়ে আসা হয়, তা দিয়ে কিন্তু আজকের পরিস্থিতিতে নির্বাচন একটা সুনির্দিষ্ট রূপরেখা আসছে। আবু সাইদ আল মাহমুদ স্বপন, আপনি মানে একটা দীর্ঘ সময় ধরে আমরা রাজিকুজ্জামান রতন যেরকমটা বলছেন যে স্বাধীন করতে হবে, ক্ষমতা দিতে হবে, এই দাবিগুলো এবং এই দাবিগুলোর যৌক্তিক ব্যাকগ্রাউন্ডও আছে, সেই দাবিগুলোর আমরা শুনে আসছিলাম। এই প্রথম একটা রূপরেখা আসছে, আপনার প্রত্যাশা কি আপনি যদি বলেন? দেখুন, এই যে সংকটটা, এই সংকটটা তো গণতন্ত্রের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ, এবং আমি মনে করি যে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করা, গণতন্ত্রকে সমুন্নত রাখা এবং মানুষের মত প্রকাশের যে স্বাধীনতা এবং যে অবস্থান সেটাকে সমুন্নত রাখবার জন্য নিঃসন্দেহে নির্বাচন কমিশন শক্তিশালীকরণ এটি একটি জাতীয় দাবি। এটি আওয়ামী লীগ বা বিএনপি বা মানে ন্যাপসিবি বিষয় না, সকল মানুষের দাবি। এবং এই দাবিটাকে ধারণ করেছিলাম সর্বপ্রথম আমরা 2001 সালে যখন তারা আলাল ভাইয়ের ক্ষমতা ছিলেন, তখন আমরা নির্বাচন কমিশন সম্বন্ধে কতগুলো দাবি নেওয়া পেশ করেছিলাম। তার মধ্যে একটা ছিল স্বচ্ছ ব্যালট বাক্স সহ নির্বাচন কমিশন শক্তিশালীকরণ, একটা রূপরেখা দিয়েছিলাম এবং পরবর্তীতে এই রূপরেখার আংশিক বাস্তবায়ন হয়েছে। আইন নির্বাচন কমিশনের ফেভারে হয়েছে। এখন যে বিষয়টি যায় সব জায়গায় গিয়ে যে বিষয়টি হোঁচট খাচ্ছে সেটি হচ্ছে যে যারা আইন প্রয়োগ করবেন বা যারা এটাকে পরিচালনা করবেন সেই মানুষগুলো সেই মর্যাদা নিয়ে সাংবিধানিক পদের সেই মর্যাদাটাকে রাখবেন কিনা, এটাই মূল সংকট। একটা টিএন সেশন আমরা পাইনি যেটা ভারত পেয়েছে। এই যে না পাওয়ার যে সংকটটা বাংলাদেশে রয়েছে। আমি খুব আশাবাদী আগামীকাল বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তিনি একটি রূপরেখা প্রদান করবেন এবং আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি তার অতীতের যে ভুলগুলো, আমি বিএনপিকে আক্রমণ করে কথা বলছি না, প্রত্যেকটি রাজনৈতিক দলের কিছু না কিছু ভুল আছে। প্রতিনিয়ত যখন পথ চলতে যাই আমরা যে আওয়ামী লীগ সকল কাজ সহি কাজ করি এবং সবসময় সবকিছু সহি করছি, এটিকে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি কাজ করতে গেলে ভুল হবে এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তো বিএনপি যদি তার ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আজকে আগামীকাল যে রূপরেখাটি আসবে সেই রূপরেখাটা যদি গ্রহণযোগ্য হয়, সেই রূপরেখা যদি উত্তম হয়, অবশ্যই সেটা গ্রহণ করতে আমাদের মানসিক কোনো কি বলবো সংকীর্ণতা নেই। একটি বিষয় হচ্ছে, দেখুন 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বক্তব্য উপস্থাপন করেছিলেন, সেটি হচ্ছে যে সংখ্যায় সে যদি একজনও হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব। তো কারণ আপনাদেরও তো আসল কথা হচ্ছে যে আপনার নির্বাচনটি গ্রহণযোগ্য হওয়া, গ্রহণযোগ্য হতে বিএনপিকে নির্বাচনে আনতেও হবে, অবাধ হওয়া এবং সে নির্বাচন ফলপ্রসূ হওয়া,
এখানে বিএনপি আসা না আসার পরে নির্বাচনের যে সংকটটি আছে বা গ্রহণযোগ্যতার সংকটটি আছে, এটি নিয়ে আপনারা যত বেশি উদ্বিগ্ন অতীতে ছিলেন, এখন সেই উদ্বিগ্নতা হওয়ার কোনো কারণ নেই। কারণ এখন সেই দিনটা পার হয়ে গেছে। মানে বিএনপি এবার নির্বাচনে যাবে, বিএনপি নির্বাচনে যাবে, এতে কোনো সন্দেহ নেই, বিএনপি নির্বাচনে যাবে। কারণ আমরা আবার সারাক্ষণ ধরুন বিএনপিকে একটা সময়ের পর থেকে দোষারোপ করা শুরু করেছি যে বিএনপি গেলেই পারতো নির্বাচনে। যখন আপনারা 5ই জানুয়ারি নির্বাচনের পরে মানে শক্তভাবেই সরকারে থেকেই গেছেন, মানে বিএনপির হয়তো অন্যরকম কোনো প্রত্যাশাও থেকে থাকতে পারে, কিন্তু বিএনপির তারপর থেকে আমরা বলছি, কিন্তু ধরুন সিপিবি, বাসদ সহ অনেকগুলো রাজনৈতিক দল, মানে বিএনপি না যাওয়াটাই হয়তো সবচেয়ে বড় শিরোনামের কারণ, কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল আসলে গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা আপনারা দিতে পেরেছেন বলে মনে করেননি। এখানে বিষয়টি হচ্ছে যে আপনার বাংলাদেশে নির্বাচনের মাঠে গুরুত্বপূর্ণ কয়েকটি দল আছে যাদের ভোট ব্যাংক আছে, এটা বাস্তবতা। বায়বীয় কথা এক ধরনের, পুস্তকের কথা এক ধরনের, আর বাস্তবতা এক ধরনের। তো বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলটি একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল। রাষ্ট্রীয় ক্ষমতা থাকবার কারণে এবং আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপির সঙ্গেই বারবার নির্বাচনে হয়েছে, গত কয়েকটি নির্বাচনে। ফলে মানুষের মধ্যে একটা মেন্টাল মেকআপ হয়েছে যে বিএনপি নির্বাচনে আসলে নির্বাচনটি আরো গ্রহণযোগ্য হতো। এই মেন্টাল মেকআপটাতে মানুষকে বের করতে পারবো না, এটা রিয়েলিটি। এখন সিপিবি, বাসদ বা আপনার হচ্ছে অন্যান্য বাম রাজনৈতিক দলগুলো তারা কেন যাননি, এটি তাদের বিষয়, তাদের নিজস্ব অবস্থানের বিষয়। এই না গিয়ে তারা রাজনৈতিকভাবে কতটুকু লাভবান হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা মনে করেছেন যে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বিএনপির অংশগ্রহণ ছাড়া। এই মূল্যায়নটি আমার মানে ক্ষমতাসীন রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমার করা ঠিক নয়। কারণ আমরা সিপিবি, বাসদ বা অন্যান্য রাজনৈতিক দলকে আমরা আমাদের মিত্র শক্তি মনে করি এবং আমরা মনে করি তারা দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ একটি রাজনৈতিক শক্তি। তারা তাদের বক্তব্য নিয়ে মানুষের কাছে যাক, তারা তাদের কথা বলুক, এবং তারা যদি রাজনৈতিকভাবে এগোতে পারে আমরা ওয়েলকাম করব। ঠিক একইভাবে বিএনপি যে সমস্ত ভুল ছিল সেই ভুলগুলো শুধরিয়ে বিএনপি যদি মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে আমাদের মেনে নিতে হবে, এটাই বাস্তবতা। যে নির্বাচন হবে সেই নির্বাচনে মানুষ যদি আমাদেরকে পুনর্বার ক্ষমতায় না বসায়, বিএনপিকে বসায়, তাহলে আমাদেরকে মেনেই নিতে হবে। এখানে তার অন্য কোনো মানে বিকল্প কোনো জায়গা নেই। আমি একটা বিরতির পর এসে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন যে আমাদের দুর্ভাগ্য যে আমরা কোনো টিএন সেশন পাইনি, মানে ব্যক্তি হিসেবে খুব সাহসী প্রধান নির্বাচন কমিশনার পাইনি, কিন্তু যে ব্যবস্থা করে রাখা হয়েছে, আপনাদের দুজনের কাছেই যাব, তাতে শুধুমাত্র একজন সাহসী বীর ব্যক্তি এলেই নির্বাচনী ব্যবস্থার আসলে সকল সমস্যার সমাধান হবে কিনা সেই প্রশ্নটি নিয়ে, সকল সমস্যার সমাধান হবে না কিন্তু অনেক সমস্যার সমাধান হবে কিনা, আমি সেই প্রশ্নটি নিয়েও আসতে চাই একটা বিরতির পর। দর্শক থাকুন রাজকাহনে। রূপরেখার বিষয়টি আসলে একরকমের সাসপেন্সের মতোই থাকলো যে কি প্রস্তাব দিচ্ছেন বেগম খালেদা জিয়া। খুব স্বাভাবিক যে তিনি কাল বলবেন, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই ব্রিফিং থেকে আসলে আরেকটা খুব বড় আগ্রহের জায়গা যেটি ছিল সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আমাদের সংবাদ মাধ্যমগুলোর এবং সাধারণ মানুষের, যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা। কারণ জেলা পরিষদ নির্বাচন সম্পর্কে সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আগে বারবারই এটা বলেছেন, পরিষ্কার করেছেন যে সেই নির্বাচনে যাওয়া না যাওয়া এখন আসলে একরকম যেই সিস্টেমে হতে যাচ্ছে তাতে একরকম অর্থহীনই বিএনপির জন্য। কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ নিতে যাচ্ছে, তার মানে বিএনপি আসলে পূর্ণদমেই নির্বাচনী ধারায় ফিরেছে। না, আপনি একটা মানে পুরো জিনিসটাকে এক জায়গায় সমীকরণ করার জন্য চেষ্টা করছেন, হয়তো অনিচ্ছা সত্ত্বেও করছেন, এটা ঠিক না। কারণ মির্জা আলমগীর সাহেব নির্বাচনে, জেলা পরিষদ নির্বাচনে যাওয়া অর্থহীন, এই জন্য ওইটা করব না আমরা, সেটা না। উনি বলেছেন যে এই জিনিসটা মানে কারণ 99.9% আওয়ামী লিগেরই প্রতিনিধি আছে, সে কারণে অর্থহীন, উনি তো নিজেই বললেন। আমি কোনো সমীকরণের চেষ্টা করছি না, এটা আপনার ক্যালকুলেশন হতে পারে, কিন্তু এই জায়গাটা উনি যেটা বলেছেন যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। কারণ আওয়ামী লীগ কথায় কথায় ইদানিংকালে সংবিধানের কথা খুব বেশি জোর দিয়ে বলে, বেশি জোর দিয়ে বলে, কিন্তু জাতীয় সংসদে বিএনপির অনুপস্থিতিকালীন সময় এক বছরের 8 মাসের অধিবেশনে দেখা গেছে ৭,২৬৮ বার বলেছে বিএনপির বিপক্ষে কথা অনুপস্থিত যারা সংসদে, আর নিজেদের পক্ষে বলেছে আরো কিছু বেশি, যেটা সংবিধানের কথা বলে। সেই সংবিধানের পরিপূর্ণ লঙ্ঘনটা হচ্ছে এই যে জেলা পরিষদ নির্বাচন। কারণ এটা আইয়ুব খানের সে বেসিক ডেমোক্রেসির মতো, যে মেম্বাররা এবং ইসেরা ভোট দিয়ে তারপরে জাতীয় পরিষদের সদস্য নির্বাচন করবেন, ওই কথাটা উনি বলেছেন। অর্থহীন বা অর্থপূর্ণ এই কথাগুলো আসবে পরে। আগে হলো যে
যে সংবিধানের উপর ভিত্তি করে স্বাধীনতার ভিত রচিত হয়েছে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, এই করা ওই করা, এবং বিশ্বের বিভিন্ন জায়গায় মনীষীদের। সর্বশেষ একটি উক্তি আমি সেদিন দেখলাম, টমাস জেফারসন, মার্কিন প্রেসিডেন্ট এক সময়, অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি ছিলেন। উনি বলেছেন যে জনগণের ইচ্ছার প্রতিফলনই থাকবে সরকারের ক্ষমতায় থাকার ভিত্তি। তার মানে কি, নির্বাচনের মাধ্যমেই সবকিছু হতে হবে। স্থানীয় সরকার পরিষদের নির্বাচনগুলোতে আমরা এর আগে গিয়েছি, আমরা কোন নির্বাচন, এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনেও আগের অভিজ্ঞতাগুলো খারাপ হওয়া সত্ত্বেও অংশ নেওয়ার কথা বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পরবর্তীতে আমরা গিয়েছি, কিন্তু নির্বাচনে যাওয়ার যে কথাগুলো, যাওয়ার আগে মির্জা আলমগীর সাহেব যে কথাগুলো বলেছেন, সেখানে কিন্তু উনি বুঝিয়ে দিয়েছেন যে এই নির্বাচনে যাওয়া আসলে অতটা যুক্তিসঙ্গত না। কারণ কেউ যদি কোনো ক্রমে ধানের শেষ নিয়ে নির্বাচিত হয়েও যে গিয়ে থাকেন, যে কোনো ঠুনকো মামলার অজুহাতে 7 দিনের মধ্যে, 3 মাসের মধ্যে, 5 মাসের মধ্যে তাকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে। আমাদের 2 জন মেয়র বাদে কেউ এখন কিন্তু নির্বাচিত মেয়ররা কেউই নাই, সবাইকে কলমের খোঁচায় সরিয়ে দেওয়া হয়েছে, ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদে, সব জায়গায়। সেই ক্ষেত্রে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের নির্বাচনে যাওয়ার আবার যে সিদ্ধান্তটা হয়েছে, এই সিদ্ধান্তটা নিশ্চয়ই একটা সুযোগ থাকবে নির্বাচন কমিশনের জন্য এবং সরকারের জন্য, যে এই জায়গাটা আমরা অন্তত আমাদের আন্তরিকতা দেখাই। বয়শূন্যরা এবং ডয়শূন্যরা এর পার্থক্যটা নির্বাচন কমিশন যদি বোঝে তাহলে আমাদের জন্য ভালো হয়। সেটা কি আপনাকে আমি এক কথায় বলে শেষ করে দিই? মানে এক ভদ্রলোক ট্রেনে উঠেছেন, উঠে ওনার কামরার মধ্যে চতুর্দিকে মহিলা দেখে প্রত্যেককে উনি কামড় দিচ্ছেন, মহিলাদের শরীরের বিভিন্ন জায়গায় কামড়াচ্ছেন। তো মহিলাদের ডাক চিৎকারে এই গল্প কি বলা ঠিক হচ্ছে? না, শুনলে দেখবেন এর মধ্যে কোনো অশ্লীলতার লেশমাত্র নাই। কামড়াচ্ছেন, তখন ওই মহিলাদের চিৎকারে রেলওয়ে পুলিশ দৌড়ে এলো, দৌড়ে এসে তাকে বললো যে এই সাহেব, আপনি মহিলাদেরকে কামড়াচ্ছেন কেন? বলে কেন, এখানে তো লেখাই রয়েছে মহিলাদের কামড়া। তো ওই যে বয়শূন্যরা এবং ডয়শূন্যরা পার্থক্যটা রকিবউদ্দিন সাহেবরা যদি যাওয়ার আগেও একবার উদাহরণ সৃষ্টি করে যেতে পারেন, সেটাও তো একটা অন্তত তাদের জন্য ভালো হবে। আমরা সেই পরীক্ষাটাই হয়তো একদম যেই প্রসঙ্গে যেতে চাচ্ছিলাম, রাজিকুজ্জামান রতন, বিরতির আগে সেটির সঙ্গে মির্জা ফখরুল ইসলামের কথা মিলিয়েও আপনি বলতে পারেন যে বিরতির আগে আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি বলছিলেন যে এটা মানে একজন যদি টিএন সেশনের মতো ব্যক্তি পাওয়া যেত তাহলে হয়তো নির্বাচন কমিশন সাহস দেখাতে পারত, ব্যক্তিত্ব, সাহস, সেসব দেখাতে পারলে আসলে নির্বাচন আরো সুন্দর হওয়া সম্ভব। শুধু কি ব্যক্তির উপর নির্ভর করে কিনা আমাদের নির্বাচন ব্যবস্থা? আপনারা যেমন, আমি উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন শেষে সিপিবি বাসদ যৌথ সংবাদ সম্মেলন করে আপনারা বলেছিলেন যে এই নির্বাচন আপনারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন, এবং তারপর ইউনিয়ন পরিষদের নির্বাচনের পরেও আপনারা তীব্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। আপনাদের অভিজ্ঞতাগুলো। আমরা আসলে কোনো ব্যক্তির এমন কোনো ঐন্দ্রজালিক শক্তির প্রত্যাশা করি না যে তিনি এসে সবকিছু করবেন। যে কারণে আমরা গত বছর আমরা আলোচনার সময় বলেছিলাম যে নির্বাচনকে যদি সুষ্ঠু করতে হয় তাহলে কিছু জিনিস আপনাকে মানে প্রতিষ্ঠিত করতে হবে। কালো টাকার প্রভাব, ধর্মের রাজনৈতিক ব্যবহার এবং রাজনীতিতে ধর্মের ব্যবহার, পেশি শক্তির প্রভাব এবং প্রচারের পক্ষপাতিত্ব, এগুলোকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কিন্তু ওই টিএন সেশন হোক আর যেই হোক, কেউ এখানে সুষ্ঠু নির্বাচনটা করতে পারবে না। আমাদের এখানে নির্বাচনের সময় বলা হয় যে 25 লক্ষ টাকার বেশি খরচ করতে পারবে না। আমরা 5 কোটি টাকা খরচ করে যখন সে নির্বাচনে হলফনামায় লেখে, তাহলে প্রথম সে অনৈতিক কাজটা করলো সংসদে যাওয়ার সময়, সে নিজের সঙ্গে তো করলোই, তার কর্মীদের সামনেও করলো এবং জনগণের সামনেও করলো। ফলে প্রতারণার একটা প্রথম পদক্ষেপ হয়ে যায় এই সংসদে যাওয়ার। এমন যদি হতো, আমরা দেখেছি যে নির্বাচনের পরে হঠাৎ করে বাংলাদেশে মৎস্য চাষীদের সংখ্যা বেড়ে গেল, কারণ মাছ চাষ করলে টাকার হিসাবটা দেওয়াটা সহজ হয়ে যায়। আমি একবার একজন খুব বড় নেতা, তিনি মাছ চাষের মধ্য দিয়ে 15 কোটি টাকা আয় করেছেন। আমি তার এলাকায় কতটা পুকুর আছে এবং টাকা পেয়েছেন সেই হিসাবে দেখি, ঠিক আছে, মানে কতটা পুকুর আছে এবং এই পুকুর থেকে এখন মন্ত্রী মাছ চাষ করে টাকা পাওয়া খারাপ না, কিন্তু কত পরিমাণ পাওয়া যেতে পারে তাকে আমি হিসাব করে দেখেছিলাম যে 15 কোটি টাকা আয় করতে গেলে তাকে কি পরিমাণ মাছ চাষ করতে হবে এবং সেই পরিমাণ কতটুকু পুকুর থাকতে হবে তার কনস্টিটিউয়েন্সিতে অথবা তার বাড়িতে, এই হিসাব মেলে না। তাহলে এই ধরনের হিসাব দিয়েও কিন্তু তারা পার্লামেন্টে যেতে পারছেন এবং পার্লামেন্টকে আমরা মহান পার্লামেন্ট বলছি, কিন্তু এই মহান পার্লামেন্টে যারা যাচ্ছেন তারা কিন্তু প্রথমেই একটা দুর্নীতির স্বাক্ষর দিয়ে যাচ্ছেন। আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম যে এই কাজটা নির্বাচন কমিশন যদি না করতে পারে, নির্বাচনে যে 5টা এম এর প্রভাব আমরা বলেছিলাম, মানি, মাসল, মিডিয়া, ম্যানিপুলেশন এবং মার্কা।
মার্কাটা এমন হয়ে গেল যে কোনোদিন রাজনীতি না করেও টাকার জোরে মার্কাটা নিয়ে তিনি নির্বাচনে হয়ে যাচ্ছেন। তাহলে দেশের জনগণের সামনে কি শিক্ষাটা আসে যে সারাদিন যারা রাজনীতি করছেন, কেউ সারা জীবন রাজনীতি করছেন, ভোটের সময় তার টাকা নাই বলে তিনি কিন্তু নির্বাচনে দাঁড়াতে পারবেন না, তাকে দাঁড়াতে পারবেন তিনি যার টাকা আছে। ফলে সব মিলিয়ে নির্বাচন মানুষের কিন্তু মূল্যবোধটাকে বাড়ায় না, নির্বাচন দেখায় ক্ষমতাসীনদের। এবং আপনি এর আগের পর্বেই বলছিলেন যে প্রশাসনের উপর নিয়ন্ত্রণের ক্ষেত্রেও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সেদিকে যদি আপনি কিছু যোগ করতে চান, কারণ অনেকেই বলছেন যে খালেদা জিয়া যে নিরপেক্ষ সরকারের কথা বলছেন তার মধ্যে তিনি আসলে সেটিও মিন করছেন যে প্রশাসনকে সে সময় যদি মানে সরকারের সরাসরি আজ্ঞা বহন করা থেকে রক্ষা করা যায় দলীয় সরকারের। না, এটা তো আসলে উনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং মূল চিন্তা ভাবনাটা সেই জায়গাটাই। আওয়ামী লীগের আগামীকালকের বেগম খালেদা জিয়া যে প্রস্তাবনা পেশ করবেন, ভালো হোক খারাপ হোক, সরকারি দলের পছন্দ হোক না হোক, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত যে বাংলাদেশের অন্যতম বৃহত্তর রাজনৈতিক দলের এবং বিরোধী দলের যিনি মূল নেত্রী, তার মুখ থেকে অন্তত একটা প্রস্তাবনা এসেছে। দিস ইজ এ কনস্ট্রাকটিভ স্টেপ, আই থিঙ্ক। সেটাকে অ্যাপ্রিসিয়েট করে তারপরে সংশোধনী দেওয়া উচিত। আওয়ামী লীগ যেভাবে তুড়ি দিয়ে এখন পর্যন্ত উড়িয়ে দিচ্ছে, এ তুড়ি দিয়ে উড়িয়ে দেওয়াটা ঠিকটা। আল মাহমুদ স্বপন যেভাবে বলেছেন, আমি আশা করি এই ধরনের কণ্ঠস্বরই তার সিনিয়র নেতারা প্রতিধ্বনিত করবেন এখানে। আর প্রশাসনের ব্যাপারটি আপনি যেটা বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রতন ভাই তার এর আগের পর্বের আলোচনায় অনেকটা বলে গেছেন। কোন থানার ওসি, ইউএনও এরা যদি কোনো প্রার্থীর পক্ষে থাকে তাহলে তাকে জেতানো কিন্তু খুব সহজ। আর নিরপেক্ষ সরকারের অধীনে বা নির্দলীয় সরকারের অধীনে কথাটি যেটা বলা হচ্ছে, বা নিরপেক্ষ প্রশাসনের অধীনে, একটা লোক ব্যক্তিগতভাবে কখনো নিরপেক্ষ থাকে না, কারণ সে তো একটা জায়গায় ভোট দেয়, সে তো মনে প্রাণে একজনকে তো সমর্থন করে। কথাটা সেটা তো আপনাদের নেত্রী বিশ্বাস করেন, মানে আমি ধ্রুব সত্য মনে করি, আমিও ধ্রুব সত্য মনে করি। সবার বিশ্বাস করা উচিত, কারণ হচ্ছে যে ব্যক্তি বিষয় না, এখানে চেয়ার ইজ দ্য মেইন কনসার্ন। আমি যখন এই চেয়ারটায় বসবো তখন যেন আমি নিরপেক্ষ আচরণ করি। ভোট দেওয়ার সময় আমি যাকে পছন্দ হয় তাকে দেবো, সেটা আমার ইন্ডিভিজুয়াল রাইট। একেবারে অন্যায় হয়ে গেল। আবু সাইদ আল মাহমুদ স্বপন, আপনার কাছে আসাই হলো না, আপনি যদি প্রথম এটা দিয়ে শুরু করেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত এবং জেলা পরিষদ নির্বাচনটি যেভাবে করার কথা বলা হচ্ছে, এটিকে কিন্তু অসাংবিধানিক অনেক দিন ধরে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকেও বললেন। দেখুন, অসাংবিধানিক শব্দটার তো ব্যাখ্যা আমি দিতে পারবো না, এত বড় সংবিধান বিশেষজ্ঞ আমি নই, তবে সুপ্রিম কোর্ট দিতে পারবে। ওনারা যদি মনে করতেন অসাংবিধানিক, ওনারা এর আগেও অনেকগুলো আইনি চ্যালেঞ্জ হয়েছে, ওনারা চ্যালেঞ্জ করতে পারতেন। ওনাদের অনেক আইনজীবী আছে এবং আইনজীবীরাই ওনাদের অনেক বড় নীতি নির্ধারক, ওনারা করতে পারতেন। কিন্তু ওনারাও জানেন যে সুপ্রিম কোর্টে গিয়েও এটা অসাংবিধানিক কিছু পাবে না। পাবে না এই কারণে যে আগে জেলা পরিষদের যে কাঠামো, জেলা পরিষদ জাতীয় সরকার না, এটা তো মৌলিক গণতন্ত্রের বিষয় জাতীয় সরকারে হলে হতো। আইয়ুব খান এটা হয়েছিল জাতীয় সরকারের ক্ষেত্রে, মানে যেটা সরকার রাষ্ট্র পরিচালনা করে, স্থানীয় সরকারের বিষয়। স্থানীয় সরকার, জেলা পরিষদ, এত বড় একটা জেলা মিলে সকল মানুষের ভোটাধিকার দিয়ে যদি নির্বাচন করার একটা ব্যবস্থা থাকে, জাতীয় নির্বাচন হচ্ছে বড় নির্বাচন হয়ে যাবে, অনেক বড় ইভেন্ট হয়ে যাবে। এইখানে স্থানীয় সরকারে আগে কি থাকতো, জেলা পরিষদে একটা ডেপুটি সেক্রেটারি সে চালাতো, যখন রাজনৈতিক সরকার থাকতো একটা ডেপুটি সেক্রেটারি চালাইতো, সে প্রধান নির্বাহী হিসাবে। এরপরে যখন কোনো রাজনৈতিক সরকার মনে করতো বা কোনো সামরিক সরকার মনে করতো, একজন প্রশাসক বসায় দিতেন বা একজন চেয়ারম্যান বসায় দিতেন, মনোনীত আজ্ঞাবহ। সেই জায়গাটা রিপ্রেজেন্টেশন তো একটা জায়গা তৈরি হয়েছে যে সেখানে জনপ্রতিনিধিরা নির্বাচন করবেন, জেলা পরিষদ চেয়ারম্যান একটা স্থানীয় সরকার। ডক্টর তোফায়েল আহমেদ এসেছিলেন কালকে, তিনিও বলছিলেন যে এটা একটা মানে এটাকে আননেসেসারি মানে আপনার হচ্ছে গিয়া বিতর্কিত করে, যদি এটা অসাংবিধানিকই হবে তাহলে কেন তারা কোর্টে গেলেন না? এর আগে অনেক বিষয় নিয়ে তারা কোর্টে গিয়েছেন এবং কোর্টে অনেক বিষয় আমরা পরাজিত হয়েছি, এরকম ঘটনা আছে। আপনার অষ্টম সংশোধনীর ক্ষেত্রে পরাজিত হয়েছি, সর্বশেষ সংশোধনীর ক্ষেত্রে পরাজিত হয়েছে। তো এগুলা বাদকাবা, মানে একটা আইনি চ্যালেঞ্জের সুযোগ আছে। আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, আমি আপনার কাছেই ফিরবো একটা বিরতির পর। আচ্ছা, ঠিক আছে, একটা বিরতির পর আপনার কাছেই ফিরছি। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। আবু সাইদ আল মাহমুদ স্বপন, আপনি বলছিলেন বিএনপি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আসছে, তাদেরকে স্বাগত জানাই। পাশাপাশি মির্জা ফখরুল সাহেবের যে প্রেস কনফারেন্স, সেখানে কিন্তু সব বিরোধিতা আমি লক্ষ্য করলাম। সেটি হচ্ছে বিএনপি একটা স্বভাবগত চরিত্র হচ্ছে নিজের দোষটি অন্যের ঘাড়ে চাপানো। দেখুন, যে বিএনপি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওনারা উইথড্র করলেন, অন্যান্য সিটি কর্পোরেশন তারা জিতলেন, জেতার পরে তারা নির্বাচনে
মানে একটা গুড মুডে ছিলেন। ওই সময় ফ্লেভারটা বিএনপির পক্ষে ছিল, কিন্তু তারা বিভিন্ন কারণে যে কারো দ্বারা ট্র্যাপড হয়ে হোক তারা জাতীয় নির্বাচনে গেলেন না। জাতীয় নির্বাচনে না গিয়ে তারা নাশকতার রাস্তা বেছে নিলেন। নাশকতার রাস্তা বেছে নেবার পরে তারা আমরা উইন করে গেলাম, সেই জায়গাটা ওনারা তৃণমূল কিন্তু পর্যদস্ত হয়েছে। কারণ নাশকতার মামলা টামলা খেয়ে বিভিন্ন কারণে তারা তৃণমূল পর্যদস্ত হয়েছে এবং এক ধরনের সেটব্যাক হয়েছে তাদের। ফলে আবার কিছুদিন রিপেয়ার করার পর আবার 1 বছর পর গেলেন। যাওয়ার পরে যখন জাতীয় স্থানীয় সরকার নির্বাচন আসলো তখন বিএনপি তৃণমূল একদম ছন্নছাড়া অবস্থা। শীর্ষ নেতৃবৃন্দ তারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখেন না, তৃণমূলও শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রাখেন না, তৃণমূলের মধ্যে একটা হতাশা কাজ করছিল, যেটি বাস্তবতা সে আমি বলছি। তারপরে বিএনপির যে গুলশান কেন্দ্রের নির্বাচনী অফিস, সেই নির্বাচনী অফিসটা বিএনপি হাতে থাকেনি। নাশকতাকারী যারা বিএনপিকে নাশকতার দিকে ধাবিত করেছেন, এক সময়ে মানে বিপ্লবী পার্টি টাটি করতেন, এই সমস্ত লোকজন যারা বিএনপিকে সে সময় লিড করতেন, তারা আপনার ধারণা মানে আপনার রিয়েলিটি তো এটা। আচ্ছা, মানে মোয়াজ্জেম হোসেন আলাল সাহেবরা যদি বিএনপিকে আপনার লিড করতেন তাহলে তো এই জায়গাটা থাকতো না। কারণ মোয়াজ্জেম হোসেন আলাল সাহেব তখন সহযোগী সংগঠনের প্রেসিডেন্ট, এখন উনি মূল বিএনপি জয়েন্ট সেক্রেটারি। এখন ওরা মত মানে নীতি নির্ধারণের ক্ষেত্রে মত দেবার জায়গা এসেছে, তখন তো জায়গা ছিল না। তখন তো নীতি নির্ধারণের ক্ষেত্রে নব্য বিএনপি যারা চলে এসেছিল, যারা এই পাবনা টাবনা এইদিকে প্রচুর মানুষ হত্যা করেছে আগে বিপ্লবী কমিউনিস্ট পার্টি করে, এরা তো তখন বিএনপি নিয়ন্ত্রণ করেছে। এবং নমিনেশন যে প্রক্রিয়া স্থানীয় সরকার নির্বাচনে, সেখানে আপনি দেখেছেন অনেক কাহিনী বের হয়েছে। ফলে আমাদের কাহিনী হলো, আমাদের কাহিনীর সঙ্গে ওনাদের কাহিনীর পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যে আমরা সরকারি দলে আছি, একটু গুডমুডে ছিলাম, আমাদের হয়তো তৃণমূল শক্তিশালী ছিল, সেই সময়টা এক ধরনের ফাইট। আমরা যখন বিরোধী থাকি তখন এক ধরনের ফাইট, কিন্তু ওনারা যেহেতু অস্তিত্ব লড়াইয়ের সংকট ছিল, সেহেতু ওনাদের আরো সিনসিয়ার হওয়া উচিত ছিল। অথবা যদি বিএনপি নমিনেশন দিত, বিএনপি তৃণমূলকে রিপ্রেজেন্ট করতো, ওনারা স্থানীয় ইউনিয়ন কাউন্সিল ইলেকশনটা একদম হেলাফেলা ভাবে করেছেন। এই হেলাফেলা ভাবে করার ফলে যে জায়গাটি দাঁড়িয়েছে তারা নির্বাচনে পরাজিত হয়েছে। এখন সকল দোষ হচ্ছে 99.9% সব আওয়ামী লীগ হয়ে গেছে, অতএব ওই নির্বাচনে যেতে যাবে না, ফলেই নির্বাচন করা যাবে না। এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা নিজের ব্যর্থতাটি অপরের ঘাড়ে চাপিয়ে দেওয়া। একই ধরনের রোগে ভুগছে ইদানিং বামপন্থী দলগুলো, যে তারা যেহেতু নির্বাচনগুলোতে জিততে পারছেন না, যেমন মার্কা সমস্যা একটু আগে রতন ভাই বললেন, মার্কেট কি সমস্যা। এখন নৌকা ধানের শীষটা ব্র্যান্ডিং হওয়ার পরে এটি যদি জনগণের হৃদয়ের মধ্যে ঢুকে যায় এবং ওনাদের মার্কাকে যদি ওনারা ব্র্যান্ডিং করতে না পারে, এই কারণে মার্কার সিস্টেমটাকে চেঞ্জ করে দিতে হবে, এটা কোনো কথা হতে পারে না। এই ধরনের আরো অনেকগুলো সংকট আছে। আপনি গ্রেফতারি পরোয়ানার ব্যাপারটা আপনার কাছে কি মানে কাকতালীয়ই মনে হয় না? যে মানে কালকে বেগম খালেদা জিয়ার একটা সংবাদ সম্মেলনের ঘোষণা আছে, আর আজকে হঠাৎ করে সেই যে ভুয়া জন্মদিন পালনের অভিযোগে এক মামলা, সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা আজকে জারি হয়ে গেল। দেখুন, বাংলাদেশের বিচার ব্যবস্থা এখন আর নির্বাহী বিভাগের অধীনে নেই, এটা আপনিও জানেন, সবাই জানে। শুধু প্রধান বিচারপতি জানে না। কেন প্রধান বিচারপতি জানেন? প্রধান বিচারপতি প্রকাশ্যে বলে যে প্রধান বিচারপতি বিভাগকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে এখনো নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগ চাচ্ছে, কিন্তু প্রধান বিচারপতি ইনস্টিটিউশনের প্রধান, তাকে কনফার্ম করতে হবে তার বিচার ব্যবস্থা স্বাধীন এবং স্বাধীনতা ভোগ করবে। এটি প্রধান বিচারপতিকে কনফার্ম করতে হবে। এটি নির্বাহী বিভাগ যদি চেষ্টাও করে, তাকে কনফার্ম করতে হবে তার স্বাধীনতা, তার ডিগনিটি। এখানে যে যুক্তি দিয়েছেন, একটু আমি ওনার কাছ থেকে ঘুরে আসতে চাই। সেই কথাটি কিন্তু সংবাদ মাধ্যমেও আপনাদের সম্পর্কে অনেকবারই লেখা হচ্ছে, যে একটা দ্বিধা, যে কোনো একটা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের পর হয়তো পারিপার্শ্বিক অবস্থা প্রতিকূল, আপনাদের নেতৃবৃন্দ মামলা হামলা, সেই যুক্তিগুলো তো আমরা সবসময়ই শুনি, কিন্তু একটি নির্বাচনে যাওয়া হবে কি হবে না, শেষ দিকে আবার এসে অনেক সময় আমরা একটা দোনোমনো দেখি। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সময় মাঝপথে প্রার্থীটা উঠিয়ে নেওয়া হলো এবং পরে দেখা গেল যে আসলে পার্থক্যটাও অত বেশি না, মানে সারাদিন নির্বাচনে থাকলে কি হতো, এটার একটা মানে এই থেকেই যাচ্ছে, মানে এইরকম একটা স্পেকুলেশন থেকেই যাচ্ছে। এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও শেষ ধাপের দিকে অনেক সময় বলা হচ্ছিল যে পঞ্চম ধাপ ষষ্ঠ ধাপ হয়তো আর বিএনপি থাকবে না। মানে এই দ্বিধাটি আপনাদের ক্ষতিগ্রস্ত করে কিনা? দেখুন, এই যে ঢাকা সিটি কর্পোরেশন এবং চট্টগ্রামের সিটি কর্পোরেশনের নির্বাচনের আগে আমি মোটা দাগে একটা জিনিস বলি। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের এক সময়ের রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের বীরুত্তম খেতাবপ্রাপ্ত জিয়াউর রহমানের স্ত্রী, তাকে প্রকাশ্য রাস্তায় যেভাবে আক্রমণ করা হয়েছে, তার নিরাপত্তা বাহিনীকে জখম করা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, গুলি করা হয়েছে একাধিকবার,
নির্বাচনী প্রচারণা চলাকালীন সময়, এবং তাদেরকে পরবর্তীতে পদোন্নতি দিয়ে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পুরস্কৃত করা হয়েছে। সেই জায়গাটা নির্বাচন যদি পক্ষেও আসে বিএনপির, বা ভোটাররা যদি সাহসীও হয়, কতটা সাহসী হবে যেখানে নেত্রীর এই অবস্থা দেখছে। তো সেই অবস্থা তো আওয়ামী লীগ তৈরি করে রেখেছে, সেখানে দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ ছিল না। তারপরেও আমরা শেষ দিন পর্যন্ত সদিচ্ছা দেখিয়েছি, কিন্তু যখন দেখলাম ভোট কেন্দ্রের ওই অবস্থা, তারপরে তো আর এই নির্বাচনে থাকার কোনো যৌক্তিকতা নাই। আমি শুধু একটু উদাহরণ দিলাম, আপনি মনে করেন সেই সময় সেই সচিত্র প্রতিবেদনগুলো যে বেগম খালেদা জিয়া কিভাবে নির্বাচনের ক্ষেত্রেও তো বারবার আপনারা দ্বিধাগ্রস্ত হয়েছেন যে যাবেন কি যাবেন না, যাবেন কি যাবেন না, সেটা ক্ষতিগ্রস্ত করে কিনা আপনাদের ভোটের? নির্বাচন কমিশনের কেবল ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্যাপারে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে যতবারই আলোচনা করেছি, অতবারই তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমাদেরকে বলেছে ব্যবস্থা নিচ্ছি, পরবর্তীতে আমরা দেখছি ওই জায়গাটা আরো ওয়ার্সেন হয়েছে, আগেটা ছিল তার চেয়ে আরো খারাপ হয়েছে। আর বাংলাদেশের রাজনীতি একটা আনপ্রেডিক্টেবল চ্যাপ্টারে চলে গেছে। আমি প্রেডিক্টেবিলিটির একটু কথা বলি। অনেক সংবাদ মাধ্যম প্রেডিক্ট করছে যে বেগম খালেদা জিয়া কাল বলবেন যে প্রধান নির্বাচন কমিশনার পদে তিনি প্রাক্তন ক্যাবিনেট সচিব বা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রাক্তন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এরকম কাউকে দেখতে চান। অনেকে অনেক নামও প্রেডিক্ট করছেন। আপনারা কিছু জানেন, শুনেছেন? মানে এরকম পোস্ট হিসেবে মানে বিচারপতিদের উপরে আমরা একটা দীর্ঘ সময় আস্থা রাখতে দেখেছি, হঠাৎ করে ক্যাবিনেট সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মানে ফরমার দুজনই, এদের মধ্যে থেকে চুজ করার মানে আমলারা নিরপেক্ষ হবেন ভাবছেন কেন? না এরকম যদি এরকম মানে এটা প্রেডিকশন, হ্যাঁ এটা প্রেডিকশন, স্পেকুলেশন হতে পারে আপনি যেটা বলছেন। কিন্তু আমি যেটা বললাম যে ক্রিকেট খেলার মতো আউট অফ প্রেডিকশন হয়ে গেছে এখন বাংলাদেশের রাজনীতি। কারণ 1996 সনে যেই নেত্রী, আজকের যিনি প্রধানমন্ত্রী, যেই নেত্রী একসময় বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া, নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না, সেই নেত্রী আবার 1999 সনে ক্ষমতায় থাকার সময় বলেছেন যেদিন নির্বাচন দিয়ে আমরা জিততে পারবো ঠিক সেদিনই আমরা নির্বাচন দেব। একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগামীকাল বিকালে খালেদা জিয়ার প্রেস কনফারেন্স পর্যন্ত আসলে রূপরেখা কিছু জানতেই আমাদের অপেক্ষা করতে হবে। বা আউট অফ প্রেডিকশন কিছু হয়ে যায়, হতে পারে, অসম্ভব তো কিছু না। রাজিকুজ্জামান রতন, একদম শেষ মন্তব্য আপনার এক লাইনে করে আমি আবু সাইদ আল মাহমুদ স্বপনের কাছে আসতে চাই, একদম এক লাইনে। মার্কার ব্র্যান্ডিং এর কথা বলেছেন যে আমেরিকাতেও কিন্তু মার্কার ব্র্যান্ডিং হয়ে আছে। রিপাবলিকানের মার্কা হচ্ছে গাধা আর ডেমোক্রেটদের মার্কা হচ্ছে হাতি। এবং 1920 সালে এ ব্যাপারে প্রেডিক্ট করেছিলেন হেনরি লুইস ম্যানকেন। তিনি বলেছিলেন যে একটা সময় আসবে যখন সাধারণ মানুষ তাদের পছন্দ মতো এমন একজনকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করবে, সে শুধু বোকা নয়, একজন গর্ধবও হবে। এবং এইবার তারা বলছে শুধু গর্ধব নয়, কিরকম ফ্রাঙ্কেস্টাইনও হয়ে যাচ্ছে। ফলে মার্কার ব্র্যান্ডিং মানুষের হৃদয়ের মধ্যে জায়গা করে নিলে 140 বছর ধরে এমন কিছু বলে যে আপনার মানে বেছে নেওয়ার স্বাধীনতাটাকেও এমন আমি নিয়ন্ত্রিত স্বাধীনতায় নিয়ে এলাম যে এর বাইরে আর বেছেই নেওয়া যাচ্ছে না। আমরা এই জন্য মনে করি যে এই বাংলাদেশটা আমাদের চেনা বাংলাদেশ ছিল না। আমরা এই বাংলাদেশ চাই না যে বাংলাদেশে সংখ্যালঘুরা, যে বাংলাদেশে শক্তির রাজনীতির ইতেও আপনারা পাচ্ছেন না। যেমন ধরুন যে একটা একদম পরিষ্কার। রাজিকুজ্জামান রতন, আপনার 5M এর কথা মনে থাকবে, এই নিয়েও নিশ্চয়ই এর পরেও আলাপ করার সুযোগ হবে। আবু সাইদ আল মাহমুদ স্বপন, আমি যে কথাগুলো প্রেডিক্ট করছিলাম সেগুলোই আলাল ভাই বললেন। ওই যে অপরের গাড়ে দোষ চাপানোর যে বিএনপির সহজাত অভ্যাস, সেটাই আলাল ভাই সর্বশেষ করে গেলেন। একটি কথাই বলি যে আগামী দিনের বাংলাদেশ অবশ্যই নিরাপদ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ এবং উন্নত বাংলাদেশ হবে, এই কামনাই আমার। সবার অংশগ্রহণ তাতে থাকলে পরেই এটা অবশ্যই সবার অংশগ্রহণ থাকলে পরেই এটা বাস্তবায়ন সম্ভব। আমি তার এই শুভ ইচ্ছার সঙ্গে সংগতি প্রকাশ করি, প্রোভাইডেড ওই বাক্যটা যেটা আমি বললাম সেটা যোগ করে সবার অংশ ইনক্লুসিভ, এক্স্যাক্টলি মানে সেটাই, মানে নিরাপদ উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ নিশ্চিত করতে হলে আসলে বিএনপিকে নির্বাচনে আনাটাও কতটা জরুরি। জনগণের অংশগ্রহণ এখানে এই যে একটা ব্র্যান্ডিং করা হচ্ছে, বিএনপিকে নির্বাচনে আনা জরুরি, জনগণের অংশগ্রহণে। আমি একটা কথা বলি, সেটি হচ্ছে যে একটা সময় আসতে পারে যদি আওয়ামী লীগও জনবিচ্ছিন্ন হয়ে যেতে পারে, যদি বিএনপিও জনবিচ্ছিন্ন হয়ে যেতে পারে। অতএব বিএনপি বা আওয়ামী লীগ না, আমি বলছি না, আমি বলছি যে এটি একমাত্র শর্ত নয়। শর্তটা হচ্ছে যে ইনক্লুসিভ যে বিষয়টি, সেটি শুধু নির্বাচন নয়, সর্বক্ষেত্রেই একটা ইনক্লুসিভ সিস্টেম ডেভেলপ হওয়া উচিত, একটা ঐক্যমতের জায়গা হওয়া উচিত। এবং যেমন ধরেন আমি বলি যে আজকের বাংলাদেশের যে উন্নয়ন, যে অগ্রগতি, সেই উন্নয়ন অগ্রগতি থেকে বিএনপির অংশগ্রহণ নাই? অবশ্যই আছে। বিএনপি পন্থী যে কৃষকটি ধান ফলাচ্ছেন, ফসল ফলাচ্ছেন, তিনি কি জিডিপিতে অংশগ্রহণ করছেন না? যে বিএনপি পন্থী যে শ্রমিকটি আপনার হচ্ছে গিয়া কারখানায় তাদের অংশ না নিলেও চলবে, তিনি উৎপাদন করছে, তিনি করছেন না?
ভোটেও তারা অংশগ্রহণ চাই। সর্বক্ষেত্রেই ইনক্লুসিভ যে বিষয়টি, অংশগ্রহণমূলক যে বিষয়টি, সেটিকে আমরা প্রত্যাশা করি, কামনা করি। এবং আমি একজন রাজনীতিবিদ হিসেবে আমার প্রত্যাশা বিএনপি সহ সকল রাজনৈতিক দল নির্বাচনে আসবেন এবং সেই পরিবেশটি তৈরি করবার ক্ষেত্রে আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে কাজ করব। অসংখ্য ধন্যবাদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধন্যবাদ সৈয়দ মুআজ্জেম হোসেন, আপনাদের হওয়া উচিত, আমরা তো দাওয়াত দিয়ে রাখি ভাই। ধন্যবাদ রাজিকুজ্জামান রতন, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বে। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব পাকিস্তানের পাওনা টাকার আবদার এই বিষয়ে। সাথে থাকবেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা হোসেন। আপনিও থাকবেন আমাদের সঙ্গে।